Assalamu alaikum. I hope you are all doing great, ladies and gentlemen. Welcome to this live. আজকে লাইভের বিষয় আমাদের অথরিটারিয়ান রেজিম শেখ হাসিনাকে নিয়ে ভারতের বিখ্যাত পত্রিকা, পৃথিবী বিখ্যাত পত্রিকা বলতে গেলে টাইমস অফ ইন্ডিয়া একটা রিপোর্ট দিয়েছে। বলেছে যে বাংলা অর্থ মানব জমিন সেটা প্রকাশ করেছে যে ভারত এবং বাংলাদেশের স্বার্থে শেখ হাসিনাকে থামানো দরকার, এই বিষয়টা তারা বলেছে। আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের বিশ্বকাপের পর থেকে ভারত জুড়ে তুলপাড় বাংলাদেশিদের ঘৃণা প্রকাশ থেকে দেখে ভারতের প্রতি। আমি ধন্যবাদ জানাই আমাদের নতুন প্রজন্ম। ফাইনালি ইউ গাইজ ওয়েকিং ইট আপ, ইউ রেইজিং ইউর ভয়েস। অন্তত পক্ষে আপনারা জেগেছেন, এবং জেগেছে বলে এই ভারত জেগেছে। তারা বুঝতে পারতেছে এখন যে এই ঘৃণা ভারতের প্রতি কারণটা কি। হুমকি চলছে, হোটেল বুকিং বাংলাদেশের জন্য নিষিদ্ধ, মেডিকেল ভিসা নিষিদ্ধ, বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশিদেরকে। অর্থাৎ প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে হুমকি ভারতের উগ্রবাদী, হিন্দুত্ব উগ্রবাদী থেকে শুরু করে আরএসএস এবং বিজেপির টেরোরিস্ট যারা আছে তারা থেকে শুরু করে প্রত্যেকেই সীমাহীনভাবে বাংলাদেশকে আক্রমণ করে চলছে। কেন বাংলাদেশ ভারতকে কেন ঘৃণা করে? প্রশ্ন হলো, এটা ঘৃণা কিনা আমি জানি না, তবে অস্ট্রেলিয়ার উল্লাস জয়ে বাংলাদেশিরা উল্লাস করেছে, এবং তাদের বাংলাদেশে বসা এজেন্ট এবং ভারতের যারা আছেন তারা মনে করেন বাংলাদেশিরা গণতন্ত্র হারিয়েছে ভারত এবং শেখ হাসিনার কাছে, মানবাধিকার হারিয়েছে, আইনের শাসন হারিয়েছে, বাক স্বাধীনতা হারিয়েছে। তারা এখন একটা দলকে পছন্দ করে তার জয় উদযাপন করার অধিকারটা পর্যন্ত হারানোর আপনার পথে। সিকিমের পথেই বাংলাদেশ মনে হচ্ছে কাশ্মীরের পথে বাংলাদেশ। কারণ কাশ্মীরে যেভাবে ভারত নিয়ন্ত্রণ করতে চায়, শেখ হাসিনাকে দিয়ে বিগত 15 বছর বাংলাদেশে খুনগুম, বিকজ বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেন ভারতীয় হাই কমিশন রয়ের এজেন্ট ইজ নট অনলি এ হাই কমিশন বাট অলসো a plan place for killings. That's what is regarded or being branded as the Indian High Commission. সুতরাং আমি এতটুকু বলতে চাই যে আজকে চলছে এইগুলো। এবং একটু আগে দেখলাম ভারতের একজন ভিডিও বানিয়ে বাংলাদেশিদেরকে হুমকি দিচ্ছে। কি হুমকি দিচ্ছে আমরা প্রথমেই এই ভিডিওটা আপনাদের সামনে আমি প্লে করতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান। এখানে যে টাইমস অফ ইন্ডিয়ার যে রিপোর্টটা আছে সেটাতে বলা হচ্ছে, halting Hasina, India should worry about Bangla PM's authoritarian streak. It will hurt her interest as well as Delhi's. অর্থাৎ অবশেষে ভারতের পত্রিকা বাংলাদেশের শেখ হাসিনাকে স্বৈরতান্ত্রিক সরকার বা অথরিটারিয়ান বা অটোক্রেটিক গভর্নমেন্ট হিসাবে স্বীকৃতি দিয়েছে বা ব্র্যান্ডিং করেছে। এর আগে সিএনএন থেকে শুরু করে, আল জাজিরা থেকে শুরু করে, গার্ডিয়ান থেকে শুরু করে, টেলিগ্রাফ থেকে শুরু করে প্রত্যেকে, এবং সেনেট এবং কংগ্রেসম্যান থেকে শুরু করে প্রত্যেককেই শেখ হাসিনাকে অথরিটারিয়ান বা অটোক্রেটিক রেজিম হিসাবে আখ্যায়িত করেছিলেন। ফাইনালি ইন্ডিয়া হ্যাজ ডান দ্যাট টু। মেইনস্ট্রিম মিডিয়া, টাইমস অফ ইন্ডিয়া। Why did they do it? Because of you. আপনাদের এই অস্ট্রেলিয়ার জয়ে উল্লাস এবং এই যে বিতর্কটা এমন এক পর্যায়ে পৌঁছেছে, সারা ভারত জুড়ে চলছে তুলপাড়। হুমকি প্রতিদিন দেওয়া হচ্ছে বাংলাদেশিদেরকে। But they forgot they have their 7 sisters surrounding by Bangladesh, and they also forgot that almost 10 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে। They also forgot যে তাদের সেকেন্ড রেমিটেন্স প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় অবস্থানে। এটা তারা ভুলে গিয়ে বাংলাদেশিদেরকে তারা আক্রমণ এবং যা ইচ্ছা তাই বলে যাচ্ছে প্রতিদিন। তার তীব্র প্রতিবাদ জানাই, এবং নতুন প্রজন্ম জেগেছে। আমারও বলছি, আজকে যে শিশুটা বাংলাদেশের জন্ম নেয় সেও ভারতের প্রতি বিদ্বেষ এবং প্রচন্ড ঘৃণা নিয়ে সে জন্ম নেয়। Why? It's because you are Hindu, you branding is as a religious. Another false propaganda এবং fake propaganda you spreading on social media. Israeli government, they have done it. They've been doing it for a long time, but it didn't work this time. Your propaganda on Bangladesh and Bangladeshis not gonna work as well. And I'm telling you, it didn't. It wasn't, and it's not doing. It is not going well, and it won't be in the future too. একটা ভিডিও আপনাদেরকে দেখাই।
ভিডিওটা দেখলে আপনাদের সত্য কথা বলতে গেলে আপনাদের কষ্ট লাগবে ভিডিওটা দেখলে। বাংলাদেশিদেরকে কিভাবে হুমকি দিচ্ছে বাংলাদেশকে। Fast, easy access to premium quality water can make all the difference. খুব তো লাফালাফি করছিল, খুব আনন্দ করছিল, খুব ফুর্তি করছিল, ভারত হেরে গেছে, খুশির ঈদ। ভারতের আরএসএস এর উগ্র সন্ত্রাসী বাংলাদেশিদের বাংলাদেশি এই বোন যিনি ভারত অস্ট্রেলিয়ার জয়ে উল্লাস প্রকাশ করেছিলেন, তাকে সে কিভাবে, তার দেখলেই বোঝা যায় সে আরএসএস এর গুন্ডা। ওকে, লেটস টেক আ লুক এট ইট। করছিল, তাই না? এখন কেমন লাগে? ভারত মেডিকেল ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের জন্য, আর চিকিৎসা করতে ভারতে আসতে হবে না। এখন কেমন লাগছে? এখন ফুর্তি করো, আনন্দ করো, উৎসব করো, খুশির ঈদ উদযাপন করো। ভারতের বিরুদ্ধে কলা গাছ খেললে কলা গাছকে সমর্থন করবি, তাই না? এবার কলা গাছকে সমর্থন কর, কলা গাছকে দিয়ে মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসা করা। শুয়োরের বাচ্চা, কত করে বোঝালাম। দেখেন এই ভারতের এই আরএসএস এর উগ্র হিন্দুবাদী আপার সন্ত্রাসী, আরএসএস এর ভয়ঙ্কর সন্ত্রাসী দেখলেই বোঝা যায়। সে বলছে যে কুকুরের বাচ্চা তাকে গালি দিচ্ছে, বুঝছেন? আমি তাকে গালি দেব না, সে অফকোর্স ভারতের আরএসএস এর সন্ত্রাসী। এবং পরের লাইনটা আমরা শুনি, ভিডিওটা শেয়ার করবেন, আমি সবাইকে অনুরোধ করব। পরিণাম কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হবে। আমরা বন্ধু, তুই কি করতে পারবি? এরা যদি চিকিৎসা নিতে না যায়, তুই এবং তোর 14 গোষ্ঠী যারা আছে দোকান খুলে বসেছিস বাংলাদেশিদের জন্য, তোর না খেয়ে পথে ঘাটে মরবি। টয়লেট তো এখনো নাই, রাস্তাতে তোদেরকে টয়লেট করতে হবে বাধ্য হয়ে। এবং এই টয়লেটটা তাহলে তো সারা পৃথিবীটা এখন সোশ্যাল মিডিয়ার থ্রুতে এমনি দেখেছে টয়লেট কোথায় তোমরা করো, তাহলে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে। যতটা ভালো বন্ধু, শত্রুর সঙ্গে ততটাই ভয়ঙ্কর শত্রু। তোরা যখন আমাদের চিরশত্রু। এই আরএসএস এর গুন্ডা বাংলাদেশে এই বোনকে হুমকি দিচ্ছে, তার তীব্র প্রতিবাদ জানাই। এবং তার যদি কিছু হয়, কারণ ভারতের রয়্যাল এজেন্টরা বাংলাদেশের আনাসা কানাসা এবং গ্রামে গঞ্জে সিটি আছে, তার যদি কোনো ক্ষতি হয় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরে গেলাম এবং রেখে গেলাম। এবং একটা জিনিস সেটা বলি আমি যে, আচ্ছা তারপরে লাইনটা শুনেন। করবি, আমরা হেরে গেলে তোরা আনন্দ করবি, উৎসব করবি। বাংলাদেশ যদি বিশ্বকাপ জিতে আনন্দ করতো, আমাদের কোনো দুঃখ ছিল না। তাদের রাইট ছিল আনন্দ করার, তাদের অধিকার ছিল বিশ্বকাপ জিতে আনন্দ করার। কিন্তু অস্ট্রেলিয়ার জয়ে তারা আনন্দ করছে। আসল কথাটা হচ্ছে ভারতের পরাজয়ে তারা আনন্দ করছে। আমি ভারতের পরাজয়ে আনন্দ করব, সো হোয়াট? আই হ্যাভ এ রাইট। তোদের এত বড় সাহস যে বাংলাদেশে কারা ভারতের পরাজয়ে আনন্দ করবে কিনা সেটা তোরা নিয়ন্ত্রণ করতে আসিস, তোরা পারবি না। কারণ নতুন প্রজন্ম তোদের এই উগ্রবাদ, উগ্র হিন্দুত্ববাদ এবং কলোনিয়াল যে সেন্টিমেন্ট তোরা বাংলাদেশের প্রতি করতে চাচ্ছ, তারা শেখ হাসিনাকে দিয়ে সেটা প্রতিষ্ঠা তারা করতে পারবে না। কারণ নতুন প্রজন্ম তোদের বিরুদ্ধে ঘৃণায় বড় দিচ্ছে প্রতিদিন। এবং সে বলছে যে ভারতের ভিসা, আমি মনে করি 8 লক্ষ ভারতীয়দের বের করে দেওয়া উচিত বাংলাদেশ থেকে আগামীকালকের ভিতরেই এই 8 লক্ষ ভারতীয়দেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত বলে আমি মনে করি। না, এখন আসি আমি কথাতে। ভারত is our neighbor country. We should have a very good relationship with India. Excellent, like a brother. But তোরা কি কখনো আমাদেরকে মানে বন্ধু রাষ্ট্র হিসাবে তোরা আমাদেরকে ট্রিট করেছস? কোনোদিনই করস নাই। তোরা আমাদের গণতন্ত্রের উপরে আক্রমণ করেছস তোর দেশীয় এজেন্ট শেখ হাসিনাকে দিয়ে। তোরা আমাদের সংস্কৃতির উপর, তোরা আমাদের অর্থনীতির উপর, গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপর, প্রত্যেকটা জায়গাতে তোরা আমাদের মানুষদেরকে তাদের রো দিয়ে তুলে নিয়ে ভারতে হত্যা পর্যন্ত করিয়েছিস। এই ঘটনা মানে প্রতিদিন এখানে আসে। তোরা আমাদের বাংলাদেশটাকে কোন অবস্থাতে ভালো করে আচরণ তোরা করিস নাই। বর্ডারে আমাদের ফেলানিদেরকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখাছস তোরা। পৃথিবীতে এমন ডেঞ্জারাস বর্ডার এই মুহূর্তে পৃথিবীর কোথাও নাই, বাংলাদেশ এবং ভারতের। অথচ এটা নাকি দুটো ফ্রেন্ডলি দেশের বর্ডার। এবং প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশ বিরোধী প্রচারণা, মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের ভিসা বন্ধ হয়, সেখানে দেখা যায় ভারতীয়দের হাত আছে। ইট ইজ আনবিলিভেবল, আনপ্রেসিডেন্টেড সিনারিও রাইট নাও, I mean against Bangladesh. এবং এই যে ইটস আ প্রোগ্রাম অফ আপনার এই যে কলোনিয়াল প্রোগ্রাম, এই প্রোগ্রামটা তারা দে ওয়ান্ট টু এস্টাবলিশ ইন বাংলাদেশ। আমরা সব সময় চাই ভারতের সাথে সুন্দর সম্পর্ক, বাইলেটারাল রিলেশনশিপ, যেন ভারতের শান্তি শৃঙ্খলা এবং তাদের ন্যাশনাল সিকিউরিটি বজায় রেখে বাংলাদেশের সাথে করতে পারে, বাংলাদেশিরা বেনিফিট নিতে পারে। কিন্তু বাংলাদেশিরা কোনোদিন বেনিফিট পায়নি ভারতের কাছ থেকে। স্বাধীনতার যুদ্ধের পর থেকে আমাদের জিনিসপত্র চুরি চামারি করার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তাদের তারা কোনোদিন আমাদেরকে তারা মন থেকে ঘৃণা আপনার ভালোবাসেনি, ঘৃণাই করে গেছে। এবং আপনি একটা জিনিস দেখেন, এবং হুমকি দিচ্ছে
ভিসা বন্ধ করে দেবে দার্জিলিং এ, এই হোটেলের মানুষগুলা মালিকগুলা না খেয়ে মারা যাবে। বাংলাদেশ ওই জায়গাতে না, কোনোদিনই ছিল না। বাংলাদেশ না খেলেও এটা লাগবে না। আর ভারত থেকে পেঁয়াজ আসবে না, এই আসবে না। আমি যদি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দেওয়া হয়, আমি যুক্তরাষ্ট্র থেকে পেঁয়াজ নেওয়ার পরেও বর্তমানে পেঁয়াজের যে দাম আছে তাদের অর্ধেক দামে বাংলাদেশকে খাওয়াতে পারবো। আমি ব্রাজিল থেকে পেঁয়াজ দিতে পারবো, আমি ভিয়েতনাম থেকে পেঁয়াজ দিতে পারবো। যারা পেঁয়াজ উৎপাদনকারী দেশ আছে সেখান থেকে নিয়েও, কারণ সিন্ডিকেট বাণিজ্যের কারণে ভারত থেকে আসলেও তার দাম এখনো দ্বিগুণ, এবং তারা প্রতিদিন আমাদেরকে হুমকি দিয়ে যায়, এই করে ফেলবে, সেই করে ফেলবে। বাংলাদেশিরা এগুলা কখনোই পরোয়া করে না। আর তোর দুঃসাহস, তুই যে এই মহিলাকে, এই বোনকে যে গালি দিয়েছস না, এটা দিতে পারবে কারণ তোর জন্মটাই আরএসএস এর গুন্ডাদের কাছ থেকে এবং উগ্র হিন্দুত্ববাদ সন্ত্রাসীদের কাছ থেকে। ভালো আচরণ আমরা কখনোই আশা করি না। কোন কারণে এই বোনটা ঘৃণা করে? ধর্মের কারণে, হিন্দু এবং মুসলমানের কারণে? যদি তাই হতো তাহলে বাংলাদেশে হিন্দু একটা থাকতে পারতো না। আমাদের হিন্দুরা, আমাদের হিন্দু ভাই বোনেরা যে কোন দেশের হিন্দু তুলনায় সবচেয়ে ভালো অবস্থানে আছে বর্তমানে। যে কোন দেশের তুলনায় ভালো অবস্থানে আছে আমাদের হিন্দুরা। আর বর্তমানে তো তারাই কন্ট্রোল করে বাংলাদেশটাকে। সুতরাং এই পেশাল এখানে ফেরার কোন লাভ হবে না। বাংলাদেশের জায়গাতে আছে। এবং মনে রাখবেন, ইন্ডিয়া বাংলাদেশকে দরকার, বাংলাদেশের ইন্ডিয়াকে দরকার নাই। ইফ আই ক্যান রান দ্য গভর্নমেন্ট, আই ক্যান প্রুভ ইট বিয়ন্ড ডাউট। আমাদের ইন্ডিয়াকে দরকার নাই। যা যা ইন্ডিয়া থেকে আমরা আনি, প্রত্যেকটা জিনিস আমরা থাইল্যান্ড থেকে শুরু করে ভিয়েতনাম থেকে আনতে পারবো। তার চেয়ে 50% কম খরচে এগুলো খাওয়ানো যাবে এবং চলা যাবে। সো ডোন্ট থ্রেট আস, ওকে? এনাফ ইজ এনাফ। মামুন ভাই, টাইমস অফ ইন্ডিয়া, আমি আবার বলি, শেষ করি, আমরা সবসময় ভালো সম্পর্ক চাই, এটা রিলিজিয়াস নয়। সো ডোন্ট স্প্রেড দিস প্রপাগান্ডা এগেইনস্ট বাংলাদেশি। বাংলাদেশকে জঙ্গিবাদ বানানো, ইসলামিক রাষ্ট্র বানানো, মানে বানিয়ে এটাকে তকমা দেওয়া, মাদ্রাসা আছে, জামায়াত আছে, তোদের এই প্রপাগান্ডা বাংলাদেশি হিসাবে আমরা প্রত্যাখ্যান করেছি অনেক আগেই, আবারও এগুলা করতেছি। এগুলা কোন অবস্থাতে কাজ করবে না বাংলাদেশে। বাংলাদেশের নতুন প্রজন্ম আমরা চাই এরা বুঝুক, এবং ভারতের যারা বুঝতেছেন হোয়াট ইজ হ্যাপেনিং, এই ঘৃণাটা কোন কারণে, কেন এত ঘৃণা বাংলাদেশিদের প্রতি, ভারতের প্রতি বাংলাদেশিদের, এর কারণটা খোঁজা দরকার। তোর মতো মূর্খ উগ্রবাদ আরএসএস এর গুন্ডা কোনোদিন এটা বুঝতে পারবে না। আচ্ছা মামুন ভাই, টাইমস অফ ইন্ডিয়া আজকে সুন্দর একটা রিপোর্ট লিখেছে। আই এম সরি টু সে, সে গালি যে দিয়েছে আমাদের এই বোনকে, প্রত্যেকের প্রতিবাদ করা দরকার এই জায়গা থেকে। মামুন ভাই, আপনি এই রিপোর্টটা পড়েছেন এবং দেখেছেন যে ভারতীয়রা যা ইচ্ছা তাই, তারা তো ভারতকে গালি দেয় নাই, উল্লাস প্রকাশ করেছে। ইয়েস, এটা খারাপ লাগতে পারে আপনাদের কাছে, আপনি বলতে পারেন যে কেন আপনারা করেন, আমরা কি আপনাদের ভাই না, আপনাদের বন্ধু রাষ্ট্র না? কেন যারা এখন ভারতকে, যারা দিনের পর দিন ভারতকে সাপোর্ট করতো ক্রিকেটে, তারা এখন ভারত বিরোধী স্লোগান দেয়? ওয়াই? কারণ তোমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর আক্রমণ করে বসে আছো এখন এই মুহূর্তে। আমাদের ভোটের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছো তোমরা, এবং তোমরাই আজকে, তোমাদের কারণেই তোমরা ক্যান্সার, তোমাদের এই ইন্টারভিন ক্যান্সার আমাদের বাংলাদেশের রাজনীতিতে। আজকে আওয়ামী লীগ বিএনপি কে এই এমন ভাবে ডিভাইড এন্ড রুলের পদ্ধতিতে করা, এটা তোমরা করেছো। এজন্য আজকে আমরা বক্তৃতা সারা দেশ, আর নাহলে বাংলাদেশ মালয়েশিয়ার পর্যায়ে থাকার কথা এই মুহূর্তে। কিন্তু উন্নয়নের গল্প বলে, উন্নয়নের গল্প দেখিয়ে বাংলাদেশটাকে সিকিমের মতো, কাশ্মীরের মতো শাসন করার এই প্রক্রিয়াটা চলছে। বাট ব্যাড নিউজ ফর ইউ, আমাদের নতুন প্রজন্ম অনেকগুলাই আস্তে আস্তে সজাগ হচ্ছে এই বিষয়ে, এবং এই ঘৃণাটা কোন অবস্থাতে ধর্মীয় কারণ না। ডোন্ট ব্রিং দিস ইস্যু, ওকে? তোমাদের এই প্রপাগান্ডা ইসরায়েলের মতো কোনোদিন খায় না বাংলাদেশের মানুষ এখন, আর সারা বিশ্ব জানে তোমাদের এই ফলস প্রপাগান্ডা। তোমরা আমাদের বিষয়ে হস্তক্ষেপ করো, তোমরা আমাদেরকে শত্রু মনে করো, তোমরা কোনোদিন আমাদেরকে পছন্দ করো নাই। না হলে অন্তত আজকে এসে বলতা, তোমাদের যদি ভালো থাকলে, বাংলাদেশ ভালো থাকলে ভারত ভালো থাকবে। যে আমরা চাই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, গণতন্ত্র পুরো প্রতিষ্ঠা হোক। আমরা কোন দলকে সাপোর্ট করি না একচ্ছত্রভাবে। এই সুষমার মনে আছে, সুষমা এই সুরাজের কথা? মামুন ভাই, let me begin with you, right? You're my guest today. So এই টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট এবং এইগুলো যে আপনি দেখলেন, আপনাকে জোরালো ভাষে মানে ভাবে আপনি আপনার বক্তব্যটা পেশ করেন। টাইমস অফ ইন্ডিয়া কি লিখেছে স্বৈরাচার এবং এই অথরিটারিয়ান শেখ হাসিনাকে নিয়ে? ওয়েলকাম টু দিস লাইভ। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দেশবাসী বা বাংলা ভাষাভাষী তাদেরকে আমার আসসালামু আলাইকুম, তাদেরকে আমার সালাম। আমি শুধু একটা কথা বলতে চাই। প্রথমে দেখেন, টাইমস অফ ইন্ডিয়া আপনি একদম শেষের লাইনটা যদি পড়েন, আমি একটু যাতে অ্যাকুরেট হয় দেখে পড়ি। নিউ দিল্লি should tell Hasina to change track, then it is, and
হার ইন্টারেস্ট। এখন আপনি যে দেখুন যে ভিডিওটা দেখালেন হুম। আপনার আচ্ছা, প্রথমে তো এটা বলেছে যে বাংলাদেশ যে সরকার ইন্ডিয়ার কারণে অথরিটিয়ান হয়েছে, এটা ইন্ডিয়ার কারণে না, ইন্ডিয়ার বর্তমান সরকারের কারণে। তো No, no, যারা no. ভিডিও দেখে মামুন ভাই, let me make it correct, ladies and gentlemen. I want to make it correct. ভারতের মানুষের সাথে আমাদের প্রবলেম না। Right. ভারতীয় সরকারের পলিসি বা আগ্রাসন আমাদের Right. রাজনৈতিক ব্যবস্থায় এটার বিরোধী আমরা। সো এটা I want to make it clear. তো আপনার তো সেখানে এই যে আপনার যে ভিডিওটা দেখালেন যে একজনে বলছে যে ভারতে চিকিৎসা নিতে পারবে না, হবে না। আপনি মাসুম ভাই খুব নিকট অতীতের একটু, আমি যদি আপনাকে একটু 2 মিনিট আমাকে সময় দেন, আমি একটা ঘটনা বলি। আপনার খেয়াল আছে কিনা, যখন প্যান্ডামিকের কারণে সারা পৃথিবী লকডাউনের কবলে ছিল, এর থেকে তো ভয়াবহ অসুখ মহামারী কোথাও হয়নি, রাইট? সেই সময় কিন্তু আমাদের দেশের বাংলাদেশের ডাক্তাররা কিন্তু এই সব থেকে সার্থক, মানে আমি বলবো, কারণ মর্টালিটি রেট সব থেকে কম ছিল বাংলাদেশে, তখন কিন্তু বাংলাদেশিদের ভারতে যেতে হয়নি। এবং তখন দেখবেন ভারতেরও অনেক পত্র পত্রিকায় নিউজ হয়েছে, চিকিৎসা পাড়াগুলো, নট অনলি ইন কলকাতা, ভারতের বিভিন্ন স্থানে চিকিৎসা পাড়াগুলো বলি আমি, যেখানে হাসপাতাল আছে বাংলাদেশের রোগীরা চিকিৎসা করতে যায়, ইনক্লুডিং কলকাতা, নিউ মার্কেট এবং হোটেলস, সেগুলো অনাহারে অর্ধাহারে তাদের জীবন যাচ্ছে, কারণ বর্ডার বন্ধ থাকার কারণে বাংলাদেশিরা আসতে পারছে না। এবং তারপরে যখন ঈদ আসলো লকডাউনের মধ্যে, থ্যাংক ইউ ফর দিস ইনফরমেশন। হ্যাঁ, লকডাউনের মধ্যে যখন ভারত মানে ঈদে আসলো, তখনও পুরো নিউ মার্কেট পাড়া, আপনি জানেন পশ্চিম বাংলার এবং বম্বের, লাহোরের, এদের একটা বিশাল বড় মার্কেট হলো বাংলাদেশের দুটো ঈদ এবং দুর্গা শারদীয় পূজার সময়। তো এই মার্কেটিং গুলো বর্ডার বন্ধ থাকার কারণে তারা যেতে পারেনি। তো যারা এই গালি দেয় তারা জানে না আমরা কিন্তু দয়ার দান নেই না, আমরা টাকা দিয়ে চিকিৎসা করি। এমন নয় যে আমরা ফ্রিতে, যেমন যেটা আপনার, আমি যদি নিউ ইয়র্কে যাই, আমি ব্রিটেনে থাকি, আমরা ফ্রি চিকিৎসা পাচ্ছি। কিন্তু ভারতে তো বাংলাদেশিরা বৈদেশিক মুদ্রা খরচ করে চিকিৎসা করায়। আমরা ভারতের ইকোনমিতে অবদান রাখছি, ভারতের জিডিপিতে আমরা অবদান রাখছি। তো এখানে এই যে উগ্রত্ববাদী ভারতীয় বিজেপি এবং আরএসএস এর কিছু লোক, এরা তো সমগ্র ভারত না। আমি আরেকটা জিনিস, আমাকে একটা মিনিট দেন, অনেক পুরনো, যে প্রায় আমাদের অনেকে বলে যে 71 সনে ভারত আমাদেরকে উপকার করেছে। ভাই আমি একটা জিনিস বলি, যুদ্ধে আমাদের পাশে ভারত ছিল, তাদের একটা ইন্টারেস্ট ছিল এবং ভারত আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়েছিল, কোনো উপকার করেনি। আর যেটা বলা হয় যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, আমি জাস্ট 2012 সনে বাংলাদেশ থেকে একটা বই প্রকাশিত হয়েছে। আপনি জানেন এই সরকারের আমলে বই প্রকাশনাও অনেক রেস্ট্রিক্টেড। সেখানে বইটি লেখা হলো মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান। খেয়াল করবেন, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান। লেখককে ASM শামসুল আরেফিন, প্রকাশনী হলো সময় প্রকাশন, 2012, পৃষ্ঠা 452। আমি এখান থেকে একটু পড়ছি, আমাকে দয়া করে একটু সময় দিবেন। ওকে, গো হেড। দুর্বল অর্থনীতি নিয়ে শরণার্থী বোঝা, এটি সত্য, তখন ভারতের অর্থনীতি একদমই ভালো ছিল না। তার উপর প্রায় 1 কোটি শরণার্থীর দেখাশোনা, খাওয়া দাওয়া ইত্যাদি বোঝা টানা। অনেক ভারতীয় মনে করেন, এখানে খেয়াল করে শুনবেন, অনেক ভারতীয় মনে করেন ভারত নিজে একাই এই মহানুভবতার কাজটি করেছে, যেটি একটি ভুল ধারণা। আমি কিন্তু বই দেখে পড়ছি, এটা আমার নিজের কথা নয়। অনেকেই মনে করে এটি ভারতের মহানুভবতা, যেটি একটি ভুল ধারণা। এই শরণার্থীদের জন্য কিন্তু ভারতকে বিদেশ থেকে লক্ষ লক্ষ কোটি ডলার সাহায্য সহ জাতিসংঘের অনেক অনুদান এসেছে, যার পরিমাণ নিচের ছবিতে দেওয়া হলো। এটা নিতান্তই কম নয়, 9 মাস হিসেবে যথেষ্ট। তাছাড়া বাংলাদেশ স্বাধীন হবার ফলে ভারতের যে একটি ভৌগোলিক অর্থনৈতিক লাভ হয়েছে, তার জন্য এইটুকু কষ্ট ভারতকে করতেই হতো। যেমন সাহায্যকারী দেশ হিসাবে, একক দেশ হিসাবে আমি যদি বলি, যুক্তরাষ্ট্র
জাতিসংঘের মাধ্যমে তখন 8,91,57,000 ইউএস ডলার দিয়েছে, আচ্ছা ডলার নট টাকা। আচ্ছা তারপরে আপনার যুক্তরাজ্য দিয়েছে, কানাডা দিয়েছে, সোভিয়েত ইউনিয়ন সামান্য কিছু $2,00,000, যেখানে ইউএসএ দিয়েছে 8,91,00,000, যুক্তরাজ্য দিয়েছে $4,00,00,000, সেখানে সোভিয়েত ইউনিয়ন, যাদেরকে আমরা একদম গলা শুকিয়ে ফেলি, মুক্তিযুদ্ধে আমাদেরকে উপকার করেছে, দিয়েছে মাত্র $2,00,000। তাও আচ্ছা ভারতকে, আমাদেরকে দেয়নি। ঠিক আছে, আচ্ছা এই মর্মে ভারত তখন পেয়েছিল টাকার অঙ্কে ওই সময়ে, আপনি জানেন ওই সময় ডলারের কনভার্সনে টাকা ছিল 4 টাকা, সেই হিসাবে 132,12,95,214 কোটি টাকা ভারত বিশ্ববাসীর কাছে পেয়েছে। তো ভারত কি আমাকে উপকার করেছে, না আমার 1 লক্ষ শরণার্থী তাদের ওখানে যাওয়ায় তাদের অর্থনৈতিক অবদান হয়েছে এবং তারা ব্যবসা করেছে? এটা আমার নিজের কথা নয়, এই যে দেখুন আমি দেখাচ্ছি, এটা বই থেকে, মাসুম ভাই আপনাকে শুনতে পাচ্ছি না। তো আমরা ভারতের সাথে তো বৈরিতা চাই না, মাসুম ভাই আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আমরা ভারতের সাথে বৈরিতা চাই না, শত্রুতা চাই না, আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এবং ওই লোকটার মতো তথাগত রায় একজন এই যে বিজেপি নেতা, সেদিন সে যে উক্তি করেছে, ওরা নাকি আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, ওরা নাকি আমাদের খাওয়ায়। আরে বাংলাদেশ, ইন্ডিয়ার চারপাশে বাংলাদেশ, ওইটা ভুলে যান যে ইন্ডিয়ার চারপাশে বাংলাদেশ, বাংলাদেশের 3 পাশে ইন্ডিয়া। বাংলাদেশ যদি আজকে মনে করে যে ওদের মাল এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে দিবে না, তো ওদের তো ওই যে আপনার 7 সিস্টার ওই অঞ্চল তো না খেয়ে মরবে ভাই। আমরা এখনো আমাদের দেশে অবরোধ হচ্ছে, হরতাল হচ্ছে, কিন্তু আমরা ইন্ডিয়ান কোনো কিছুর উপরে এখনো আঘাত হানিনি না। যখন আমাদেরকে ইন্ডিয়া বাধ্য করবে, টাইমস অফ ইন্ডিয়া এই জন্যই বলেছে এই কথাটা, তখন তো আমার আগরতলা আমি বন্ধ করে দেব। আমার ফেনীতে যে আপনার নদীর উপরে ব্রিজ করেছে মালামাল পরিবহন করার জন্য 7 সিস্টার্সে, মূল ভারত থেকে, আমি বন্ধ করে দেব। আজকে আমার নৌপথে যে আমার চ্যানেল ব্যবহার করে ভারত মাল পরিবহন করছে, আমি বন্ধ করে দেব। জনগণের উপরে তো কেউ শক্তিশালী নয়, আপনি জানেন। এবং ভারতের এই উগ্রবাদী সরকার বর্তমান বাংলাদেশের কর্তৃত্ববাদী সরকারকে জানি না কেন টিকিয়ে রেখে বাংলাদেশের জনগণকে ভারতের শত্রু বানিয়ে দিচ্ছে। আমি নিজে ভারতের ক্রিকেটের সমর্থক, এবং আমি আমার এখানে আমারই এক প্রতিবেশী, তারা ইন্ডিয়ান তো নিশ্চয়ই আপনার ভারতের সমর্থন করবে। কিন্তু ট্রাস্ট মি, যখন এই ঘটনা ঘটলো এবং ভারতের এই কিছু তথাকথিত উগ্র ভারতীয়রা, যারা হিন্দু উগ্র ভারতীয়রা, তারা আমার বলছে যে আজকে থেকে আপনার ভারতের সমর্থন করব না, কারণ ভারত এখন বিজেপি হয়ে গেছে, ভারতরা ভারতীয় নাই। তো এনে মাসুদ ভাই, আমি যেটা আসলে টাইমস অফ ইন্ডিয়া যেটা লিখেছে, সেটা দুই দেশের সম্পর্ক উন্নয়নের তাগিদেই তারা লিখেছে। এবং আপনি জানেন, আমি কিন্তু বললাম ভারত আমাদের 71-এ আমাদেরকে ভারত ভাগ করে দিয়ে ভারতের নিজস্ব লাভ করেছে। ইন্দিরা, যে কারণে বঙ্গবন্ধু একটা কথা বলতেন, উনি আমার কথা শুনলেন না, শুনলেন ভুট্টো সাহেবের কথা। কারণ কি, আমি আপনাকে একটা ফ্রেঞ্চ টিভিতে একটা ইন্টারভিউ দেখছিলাম, যেখানে বঙ্গবন্ধু বলছে যখন ইয়া খানের সাথে তার আলোচনা চলছে, তখন আপনার তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তুমি কি ইন্ডিপেন্ডেন্ট চাও কিনা, বঙ্গবন্ধু কিন্তু বারবার বলছিল নো, আমি চাই অটোনমি। আপনি যদি আমাকে অ্যালাউ করেন আমি আপনাকে শোনাতে পারি এই এখন স্ক্রিনে। না, দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন, এটা জানে সবাই, ইতিহাস জানে। তো ভারত দুই পাকিস্তানকে আলাদা করে দিয়ে এখন আমাদেরকে শোষণ করছে। অথচ বঙ্গবন্ধু যেটা চেয়েছিল আজকে ইতিহাস বিকৃত করা হয়, সেটা ছিল আমাদের জন্য লাভজনক। কারণ পাকিস্তান শাসন করার ক্ষমতা তো আমরা বাঙালিরা পেয়েছিলাম, বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই হয়েছিল। কিন্তু তৎকালীন সেনাবাহিনীর কর্মকর্তারা বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার পরে জিয়াউর রহমান সাহেব কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আপনার স্বাধীনতার ঘোষণা দেওয়ায় আমাদের কৃষক, শ্রমিক সহ সকলে ওই মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করে এবং 9 মাস যুদ্ধ করে যখন দ্বার প্রান্তে, তখন আমাদের মেধা শূন্য করার জন্য 14ই ডিসেম্বর আমাদের যারা বুদ্ধিজীবী ছিল তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। আমি মনে করি মাসুম ভাই, পাকিস্তান যখন পালানোর পথে ব্যস্ত, পাকিস্তান যখন সারেন্ডার করার ব্যস্ত, তখন বেছে বেছে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করার মতন পর্যায়ে
যেটা 14ই ডিসেম্বর হয়েছে, আমি ওই সময় একটু কথা বলছি, আমার নিজের মামাও একজন ওই দিন হত্যা হয়েছে, বাড়িতে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, তো এটা পাকিস্তানের সে স্ট্রেংথ তখন ছিল না। অথচ পাকিস্তান, ইন্ডিয়া কি করলো দেখেন, ওরা অনেক ঠান্ডা মাথায় কাজ করে। আতাউল গনি ওসমানী, জেনারেল আতাউল গনি ওসমানীকে 16ই ডিসেম্বর সরওয়ার্দী উদ্ধারে যাতে উপস্থিত না হতে পারে, তার হেলিকপ্টারে গুলি করা হলো এবং সেটা সিলেটে নামলো। প্লাস আমাদের একে খন্দকার, উনি উপপ্রধান সেনাপ্রধান ছিলেন, তাকে সিভিল ড্রেসে আনায়, যেখানে ওইখানে সে উপস্থিত হতে পারলো না, কারণ সিরিমোনিয়াল প্রোগ্রামে তো ইউনিফর্ম থাকতে হবে ভাই। আমাদের কিভাবে এই যে একটা গ্রুপ, এতে আপনি বুঝবেন ভারত কোনোদিন আসলে প্রকৃতভাবে, আমরা যতই ওদের বন্ধু ভাবি, ওরা কিন্তু আমাদেরকে বন্ধু ভাবে না, জীবনে ভাবে নাই, জীবনে ভাবে না। এই জিনিসটা মানে ভুল করতে করতে, আমি এই জন্য সবাইকে বলবো আমি মাউন ভাই এখানে একটা জিনিস বলি, আমি একটা ওয়ার্ড বলে শেষ করে দিচ্ছি। আমি এই জন্য সবাইকে অনুরোধ করব, যারা আপনারা আওয়ামী লীগ করেন, তারা বঙ্গবন্ধু স্বরচিত আত্মজীবনীটা পড়বেন, তাহলে দেখবেন উনি কতটা ভারত বিদ্বেষী লোক ছিল। এই বইটা পড়বেন, তারপরে দেখবেন আপনারা ঠিক করছেন না খারাপ করছেন। এবং উনি একটা সত্য কথা বলতে হয়, উনি যে সত্যিকার অর্থেই যে তাদেরকে পাত্তা দেয় নাই, মুক্তিযুদ্ধের পরেই কিন্তু বলছে ভারত এদেরকে সরিয়ে নিতে হবে আপনাকে, ঠিক যুদ্ধের পরেই। আমি অ্যাকুরেট কথাটা বলি, কি বলেছিল আমাকে, ডোন্ট মাইন্ড। উনি তো এই ব্রিটেন থেকে দিল্লি হয়ে উনি কলকাতার গড়ের মাঠে বক্তব্য করে বাংলাদেশে যাওয়ার কথা ছিল। তো বঙ্গবন্ধু যখন প্লেন থেকে নামলেন, তো ওনার সাথে যারা ছিল তার মধ্যে আমার নিজের আত্মীয় ছিল একজন, যারা এই লন্ডনে করেছিল, ফরেন সার্ভিসে ছিল। ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে হিন্দিতে প্রশ্ন করেছিল, আপনি কেমন আছেন? তো উনি তো খুব ভালো হিন্দিও বলতে পারতেন বঙ্গবন্ধু। তার উত্তর ছিল, নিজের দেশে বিদেশি সৈন্য থাকলে কে ভালো থাকে? মিসেস গান্ধী, আপনি ইন্ডিয়ান সোলজার ব্যাক করার ব্যবস্থা করেন বলে উনি প্লেনে কিন্তু আবার ব্যাক করে উঠতে নিয়েছে। তখন ইন্দিরা গান্ধী বলেছে যে আপনি ভারত রাষ্ট্রপতির সাথে কল্যাণ করা এটা সৌজন্য, আপনি একটা দেশের প্রধান। তখন তো স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সাহেব, উনি 1 মিনিটের জন্য বা ভারতের রাষ্ট্রপতির ওখানে গেছে, ফিরে এসে উনি গড়ের মাঠে যায়নি, উনি বাংলাদেশে এসছে। উনি জুলফিকার আলী ভুট্টোকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দিয়ে বাংলাদেশে এনেছে, ইন্দিরা গান্ধীকে এনেছে, এনে নৌকার মঞ্চ বানিয়ে ওখানে বলেছে জনতার সামনে, মিসেস গান্ধী আপনার সৈন্য কবে ফেরত দিবেন? তখন মিসেস গান্ধী বলেছে, যান আপনার জন্মদিনে। এই যে জুলফিকার আলী ভুট্টোকে উনি লাল গালিচা দিয়ে এনেছিল, এগুলো কিন্তু উনার তো আওয়ামী লীগের তো বাংলাদেশ বিরোধী রাজনীতি ব্যস্ত, না হলে উনার হত্যাকাণ্ড ভারতের সম্পৃক্ত আছে কিনা এটা এখন 15 আগস্ট কেন হলো? অ্যাবসলিউটলি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড 15 আগস্ট কেন? এবং এগুলা আওয়ামী ইগনোর করে বাংলাদেশিদের উপরে, বাংলাদেশের মানুষ যারা তাদের উপর চাপিয়ে দিয়েছে এগুলা, এবং এখানে তারা ব্যস্ত আছে। দিস ইজ আ ব্যাড পলিটিক্স বাই দ্য ওয়ে। সো আমি এখানে একটু আগে পড়তেছিলাম, প্রিয় দর্শক যারা আছেন, ইন্ডিয়া অলমোস্ট $550 মিলিয়ন প্রতি বছর বাংলাদেশের চিকিৎসা খাত থেকে তারা আয় করে। That is the statistics by the government. Think about that. খালি এটা হচ্ছে একটা আন্দাজ, আরো কত টাকা এই মানে খাওয়া দাওয়া, হোটেল থাকা, এই খরচগুলো তো এটার মধ্যে নাই। এক্স্যাক্টলি। আপনি জানেন মানে এটা $1 বিলিয়ন হবে। $1 বিলিয়ন দিয়ে যদি আমাদের আইনের শাসন থাকতো এবং কম্পিটেন্ট রাজনীতিবিদরা থাকতো, যেগুলো আমরা উই আর ফাইটিং ফর ইট, রাইট, আইনের শাসন থাকতো, তাহলে এই 1 বিলিয়ন খরচ করে বাংলাদেশ ভারতীয়রা, থাইল্যান্ডের মানুষ বাংলাদেশে চিকিৎসা নিতে আসতো। উই হ্যাভ দিস ফ্যাসিলিটিস, বাট আনফরচুনেটলি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে, দুর্নীতিগ্রস্ত। আজকে দেখছিলাম একটা জায়গাতে, যে কোন জায়গায় একটা ঢাকার কোন জায়গা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ নামে একটা মেডিকেল করেছে, ওটা ওই পিজি না, ওই গাজীপুরের ওই জায়গাতে, ওখানে নাকি কিভাবে দুর্নীতি হয়, ওষুধ চুরি হয়, মানে আপনার সিন্ডিকেট বাণিজ্যের রিপোর্টটা তারা দিচ্ছিল এই জায়গাতে। আমি বললাম যদি 5 বছর একটা সৎ এবং কম্পিটেন্ট পলিটিশিয়ানসরা আমাদের মতো মানুষ যদি রাষ্ট্র পরিচালনা করতো, আই ক্যান টেল ইউ উইথ গ্রেট কনফিডেন্স বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লেভেলে থাকতো, because we know how to do that, how to execute it. For example, চিকিৎসা ব্যবস্থা, আমাদের কক্সবাজার
কক্সবাজারে পৃথিবীর সব জায়গা থেকে মানুষ যেত কক্সবাজারে, যদি ওইটা গড়ে তোলা হয়তো ওই পর্যায়ে সেফটি সিকিউরিটি দিয়ে। এবং আনফরচুনেটলি 15 ইয়ার্স শুধুমাত্র কয়েকটা প্রজেক্ট দেখিয়ে আর লুটপাট আর দুর্নীতির মাধ্যমে এই কাজগুলো করা আছে। আইনের শাসন থাকলে বাংলাদেশ এশিয়ার অন্যতম এক্সাম্পলারি কান্ট্রি হতে পারে, কিন্তু আনফরচুনেটলি বিকজ আমাদের আইনের শাসন নাই, দুর্নীতিগ্রস্ত আমাদের টোটাল রাজনীতি, দুর্বৃত্তায়িত, শুধু দুর্নীতিগ্রস্ত না, এরা দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং রাজনৈতিক ব্যবস্থা। এই কারণে এবং সে বলে পেঁয়াজ দিবে না, চাল দিবে না। আরে ভারত থেকে যারা নেয় না এরা কি খায়? এরা কি আমাদের চেয়ে বেশি খায়? যে সিন্ডিকেট বাণিজ্য চলছে, আমি অলফ করে বলতে পারি, আমি যুক্তরাষ্ট্র থেকে যদি চাল এবং পেঁয়াজ আমদানি করি আপনার মশুর ভাই, 25% কমে দেওয়া যাবে, মানুষকে খাওয়ানো যাবে, কারণ ওই সিন্ডিকেটটা যদি আমরা ব্রেকআপ করে দিতে পারি। আপনাকে আমি মেসেঞ্জার দেখেন একটা 1 মিনিটের ভিডিও পাঠিয়েছি, আপনি যে কথা বলেছেন এটা সমর্থনে যদি একটু প্লে করতেন দর্শকরা দেখতো। বঙ্গবন্ধু নিজের মুখের কথা, বঙ্গবন্ধু হোয়াটসঅ্যাপে পাঠাইলে হবে না, আমি মেসেঞ্জারে পাঠিয়েছি। ও আচ্ছা, I'm going to play this one right away. আচ্ছা, আমি ওইটাতে আমি এর জন্যই যাব না। কেন যাব না জানেন? কারণ এখানে অনেকগুলা তখনকার সময়ে, আমি যদি if I be honest with you, তখনকার সময়ে যে উনি যে কথাগুলো বলেছে, উনি কেন বলেছে, উনি সারা কেউ জানে না। এটাকে আমরা রং না দিয়ে আমি মনে করি উনি হয়তো মনে করেছে উনি গ্রেফতার হবে যদি উনি বলে যে আমি স্বাধীনতা চাই। তো উনি কি চিন্তা করে বলেছে, আমি আসলে এই জন্য উনাকে নিয়ে কথা বলি না, আমি ওই দূরে যাই না, আমি এই জন্য ইচ্ছা করে আমি উনাকে নিয়ে কথা বলি না, কারণ আমি মনে করি যে অ্যাবসলিউটলি। সো আমি এই যে যতটুকু বলেছি এটা আমার বক্তব্য, আপনার কোনো সংশ্লিষ্টতা নাই। না 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 না, আমি একটু বলছি, আপনার থাকলে অসুবিধা নেই। উনি বলেছে রাজনৈতিকভাবে উই ক্যান ক্রিটিসাইজ দিস ওয়ান এট দ্য সেম টাইম, বাট দ্য থিং ইজ লাইক উনি যে সময়টা বলেছে ওই সময়টাতে আসলে উনি কেন বললো এই কথাগুলো, এটা কেউ জানে না। তখনকার সময় ইয়েস, এজন্য আমি এটা নিয়ে কারণ আমি একটা জিনিস বলি, দেখেন আমি তো মানে বিশেষ করে মামুন ভাই, আমি তো প্রো ওয়েস্টার্ন ডেমোক্রেটিক গাই, ইউ নো হোয়াট আই মিন। দ্যাটস ওয়াই আপনি দেখবেন ব্রিটেন দেখেন, আমেরিকাতে দেখেন, তাদের রাজনীতিবিদদের যখন আলোচনা হয়, প্রতিদিন শত শত টক শো হয়, আলোচনা হয়, রেয়ারলি একটা শব্দ পাবেন 10 বছর আগে ফিরে গেছে, না হলে প্রেজেন্ট এন্ড ফিউচার। অতীতকে নিয়ে খামাখা পড়ে থাকাটা, এটা হচ্ছে ব্যর্থ রাজনীতিবিদদের মানে চরিত্র, এবং এটাই বাংলাদেশে হয়। আপনি দেখেন বাংলাদেশের টক শোতে শুরুই করবে 75 আর নাহলে 71 দিয়ে। আরে এটা তো চলে গেছে, এখন তো এটা যদি ইম্পর্টেন্ট না হয়, কথা যদি আর্জেন্সি না থাকে, এটা নিয়ে কথা বলাই তো অন্যায়। এখন বলবে আওয়ামী লীগের 75 যদি 15ই আগস্ট আসে, they have the right to talk about it, but শুরুই 75 দিয়ে, 51 years is gone. Talk about the present time and the future. Learn from this. The problem is, এজন্য আমি বলছি, আমি রাজনীতিবিদদের জন্য একটা ইংলিশ প্রশিক্ষণ সেন্টার বা ইংলিশ লার্নিং সেন্টার আমি খুলতে যাচ্ছি আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য। as you know 90% they don't understand English. Why? তারা যেন বিদেশি মিডিয়াগুলো দেখে, তারা যেন বিদেশির একটা আচরণগুলো দেখে, পলিটিশিয়ানরা কি কি আচরণ করে, কি কি করতে পারে, কি কি করতে পারে না, কিভাবে তারা অ্যাড্রেস করে। জুডিশিয়াল, আমাদের প্রধান বিচারপতি বলছিল না, আমি জীবনে আমেরিকাতে যাইনি, আমার যাওয়ার দরকার নাই, কিন্তু সে জানে না আমেরিকাতে এসে তার জুডিশিয়াল প্রসিডিউরটা তার দেখা উচিত ছিল, আবেদন করে শিখে যেতে পারতো। কারণ ধানমন্ডি ল কলেজ থেকে পড়ালেখা করেছে, জীবনে কিছু শিখে নাই, কোনো একটা বই লিখে নাই, জুডিশিয়ারির উপরে হয়ে গেছে চিফ আপনার প্রধান বিচারপতি। একটা চিফ জাস্টিস হতে গেলে মিনিমাম লেভেলের 3 থেকে 4টা জার্নালে প্রকাশিত থাকতে হবে, তার জুডিশিয়ারি নিয়ে তার বক্তব্য থাকতে হবে, তার রিসার্চ থাকতে হবে, নাহলে এই ব্যক্তি দিয়ে আপনি আইন শাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন? দ্যাটস আ শেম ফর বাংলাদেশ। বাই দ্য ওয়ে, আপনি অ্যাবাভ অল এই যে টাইমস অফ ইন্ডিয়ার যে রিপোর্টটা করেছে হোল্টিং হাসিনা, হল্টের আরো একটা সিনোনিম হলো স্টপ, যেটাকে আমরা বলি স্টপ, এটাকে একাডেমিক ওয়ার্ড ইজ হল্ট। হল্ট আবার মাসুম ভাই এটাকে একটু ফোর্স দিয়ে বোঝানোর জন্য হল্ট শব্দটা মানে কমান্ডিং। Yes. Halt is it has a wide range of meaning. Halt means আপনাকে halting মানে এই কই যাস, মানে halt করা, এই এখানে থামো তুমি। তো ওখানে এই কথাটা বলার অর্থটা হলো যে there are some surrounding circumstances arise, then you have to halt yourself because something happening around you or surrounding you. That's why I call it halt. এটার একটা অর্থ আছে, প্রত্যেকটা ইংরেজি শব্দের একটা ব্যাপক মানে মিনিং বোঝায়, শুধুমাত্র বললেই হয় না। ফর এক্সাম্পল রাইট, সো আমি যদি
এই কথাটা বলি যে তারা বলতেন হোল্টিং হাসিনা, বাই দ্য ওয়ে ইটস একাডেমিক ওয়ার্ড, it is an academic word, so they cannot say that stop Hasina. Stop Hasina means stop is actually very rude word as well, very rude. Hey, stop there, I mean নির্দেশ দিচ্ছেন আপনি, কমান্ড করতেছেন যে এইটা করেছে। But halt is an academic word, is a journalistic word, that's why they used it. That's, I understand. So আমি এই বিষয়টাতে আপনার বক্তব্য ফিনিশ দিস লাইভ অ্যাজ ওয়েল। সো এই যে এতদিন পরে অন্তকে একটা ঘটনা ঘটার পরে, আচ্ছা ওই লোকের ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন। আচ্ছা কাজী, আচ্ছা আমি ও ভিডিও লিঙ্কটা আমি আমার এই এখানে কমেন্ট বক্সে আমি দিয়ে দেব ইনশাআল্লাহ, আপনারা পাবেন সেটা। সে বলেছে যে কিভাবে আমাদের বোনকে গালিগালাজ করেছে। প্রত্যেক বাংলাদেশী হিসাবে প্রতিবাদ করা দরকার এটা নিয়ে। সে তাকে কুকুরের বাচ্চা বলেছে, তার কোনো রাইট নাই, সে ভারতকে গালি দেয় নাই। সে বলেছে আমি ভারতের সাথে যদি কলাগাছ জিতে আমি তার পক্ষে, খারাপ কিছু বলে নাই। আপনি বলতে পারেন যে সে একটু অপমানজনক কথা বলছে, তাই বলে আপনি গালিগালাজ করবেন এখানে এসে? কি পেয়েছে তারা বাংলাদেশীদেরকে? আমাদের হাসিনা যেন দুর্বল, কারণ তাকে বিচ্ছিন্ন করে দিয়ে, জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে তাকে আপনারা আপনাদের পেটিকুটের ভিতরে নিয়ে গেছেন, রাইট? আমি যদি বলি এই জন্য হাসিনা এখন, শেখ হাসিনা উনি নড়তে পারেন না, কারণ এখন তার অবস্থানটা, তার পায়ের নিচে কোনো মাটি নাই। এই জন্য সে নির্বাচন দিতে চায় না, তার প্রবলেম আছে। কিন্তু এতটা খারাপ 96 আওয়ামী লীগ ছিল না। আজকের আওয়ামী লীগ যে অবস্থানে পৌঁছে গেছে, এক ধরনের বলতে গেলে তাদের there is no wall behind them, right? They have to move on right now, move back, or you know or face an extinction. So that's a problem. এবং এটা ভারতের এই প্রোগ্রামের ভিতরে দিয়ে শেখ হাসিনা যাওয়ার কারণে তারা রাষ্ট্র ক্ষমতা থাকতে পারতেছে না, তারা যেতে পারতেছে। দুটো অপশন তাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কি করবে তারা এখন? তারা যদি এখন যায় কি হবে বাংলাদেশে? ইমাজিন দ্যাট। এই যে আপনারা অন্যায় অবিচার তারা করেছেন এই এত বছরে, প্রত্যেকটা বিচার হবে তো, আমরা তো বিচার চাই, কারণ আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সেফ বাংলাদেশ, অ্যাকাউন্টেবল বাংলাদেশ, ট্রান্সপারেন্ট বাংলাদেশ রেখে যেতে চাই এবং দেখতে চাই। আমাদের রাজনীতিবিদ ফেল করেছেন। You know what? I live in the United States, Mumbai. You live in the United Kingdom. Otherwise, we should go back to Bangladesh and take some steps, responsibility in politics. We can reform this. By the way, so আপনার why? Okay, so আপনার দুইটা লাইনে আপনি বলেন fair views. We must renew relations with India. Fair views. You know what? Right. It is a nice comment, but what we have to renew? It is widely claimed we have a fantastic relationship, and if I go to foreign minister, he said it's a relationship of husband and wife, like a better relationship, the way we do, you know, everything with our wife. So স্বামী-স্ত্রী relationship, কি relationship আপনি চান? এটা হলো বক্তব্য। ভাই আমি লিংকটা দিতে চাই, what kind of link you want to? আচ্ছা চীনের অলিগলিতে ইঞ্জিনিয়ার, ব্রাজিলের অলিগলিতে ফুটবলার, বাংলাদেশের অলিগলিতে সভাপতি, সেক্রেটারি। Yeah, that's right. Times online. আমি আপনার প্রতিটি কথা 100% বিলিভ করি এবং করে যাব। আপনি একজন idol. Thank you so much. I'm not that great, but I try my best, by the way. But মামুন ভাই দুই লাইনে এটার প্যারাফ্রেজ বা শানে নজুল বলতে আপনি কি বুঝলেন? টাইমস অফ ইন্ডিয়া আপনার টাইমস অফ ইন্ডিয়া মানে এটা লিখেছে, আমি বুঝে গেছি পেলে বন্ধ হয়ে গেছে। ভালো, আসলে সবকিছুরই একটা সময় যে লাগাম টানতে হয়, যে আপনার কিন্তু আজকে শেখ হাসিনা নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য হয়তো ভারতকে ব্যবহার করতে করতে ভারতও ভুলে গেছে কতখানি সে শেখ হাসিনাকে অবৈধভাবে দিয়ে ফেলেছে। কিন্তু আপনার আজকে ভারত বুঝতে পেরেছে যে তাদের যে একটা নেওয়ার বাংলাদেশ থেকে তারা শেখ হাসিনার কাছ থেকে নিয়েছে। শেখ হাসিনা এখন তাদের কাছে টিস্যু পেপার। এখন যদি বাংলাদেশের সাথে তারা সম্পর্ক বিল্ড আপ না করে, বাংলাদেশের কাছে তাহলে তাদের সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে।
কারণ আপনি জানেন নিউটনের থার্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। ভারত আমার প্রতিবেশী, ভারত যদি আমাকে ডিস্টার্ব করতে পারে, আমিও কিন্তু ভারতকে ডিস্টার্ব করতে পারি, রাইট? আমিও ভারতের তিন পাশে, ভারতেরও আমি তিন পাশে, তো তিন পাশ থেকেই। আর রাশিয়াকে, আমেরিকাকে মোকাবেলা করার জন্য এই মুহূর্তে শেখ হাসিনা ইনভাইট করে নিয়ে এসছে। আপনি জানেন গত পরশুদিন রাশিয়া আমেরিকাকে অ্যাড্রেস করে 28শে অক্টোবর কেন বিএনপি জনসভা করতে পারলো সেই মর্মে আমেরিকাকে দায়ী করেছে। তো এটা করে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রের কিন্তু ওয়ার অ্যান্ড টেরোরিজম শেষ, ওই অধ্যায় ভারত ফেল করেছে সেটায়। এবং এখন যে আপনি টাইমস অফ ইন্ডিয়া যদি পড়েন, দেখেন ওখানে কিন্তু স্পষ্ট ইঙ্গিত দেওয়া আছে, এই যে মৌলবাদ, টৌলবাদ, সন্ত্রাস, এগুলো ছিল সব মিথ্যা, ভুয়া। এগুলো ছিল শেখ হাসিনার কাবু করার জন্য। তো সুতরাং এখন ভারত যেটা বলে, টাইমস অফ ইন্ডিয়া যেটা বলেছে, কিন্তু শেখ হাসিনা এবার যেটা করছে, নির্বাচন একতরফা করার জন্য বিএনপির সমস্ত নেতাকে 139 প্লাস শীর্ষ নেতাকে সাজা দিয়েছে, সবাইকে মিনিমাম 2 বছর। কারণ কি 2 বছর সাজা হলে সে নির্বাচন করতে পারে না। তো এইভাবে করে সে বুঝাতে যাচ্ছে কাকের মতন চোখ বন্ধ করে যে ইনক্লুসিভ নির্বাচন মানে মিসবাহুর রহমান আর বিএনএম আর ওই যে আপনার কি ইব্রাহিম, বাট বিএনপি ছাড়া ইনক্লুসিভ নির্বাচন হবে না। আচ্ছা, এটাই বাস্তবতা। তাই ভারতকে বুঝাতে চাচ্ছে তোমরা নিজেরাও হল্ট করো, যে এডিটোরিয়ালটা লিখেছে টাইমস অফ ইন্ডিয়ায়, বাংলাদেশকেও হল্ট করাও, তোমরাও হল্ট হও। কারণ দুই দেশের প্রতিবেশী ছিল সম্পর্ক করো, আদারওয়াইজ ভারতীয়রা ক্ষতিগ্রস্ত হবে, শুধু বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হবে না। আমি এটাই বুঝি যে এখানে দুই দেশের ইন্টারেস্টে এডিটোরিয়ালটা লিখেছে। জি, thank you Mamun bhai, but my I mean I'm urging to the Indian government, you know why, you guys, we want to see India as a serious friendly country, okay, because you are our neighbor. We cannot change you, by the way. So do not, what you've been doing for last 15 years, putting this government, an illegitimate government, that 80% or 90% of people of Bangladesh, they're deprived of getting their democratic or constitutional rights. You're helping this government to stay in the power. The international community against this government, and you, unequivocally supporting this illegitimate government, and that's why the retaliation is coming from the people and the new generation of Bangladesh. And it's going to be, to be honest, it will get worse off in coming months, days, and years, ladies and gentlemen. I can tell you. So I'm urging the Indian authority and the media as well, put those stuff forward. I'm thinking Times of India for this excellent report, because it takes something up in India and Bangladesh, because what they're doing, we trust me, the entire 80 to 90%, people of Bangladesh and entire young generation hate India. It's not because you are Hindu. কেন করবে না? সরি আমি ইন্টারাপ্ট করছি। কেন করবে না? আজকে জানতো আপনি তিস্তায় দেখেন এক ফোঁটা পানি নেই। ভারতকে আমরা এত কিছু দিয়েছি, আমাদের কি এক কিউসেক পানি ভারত দিয়েছে? দেয়নি। Let me finish. Thank you so much. So to be honest, the relationship between India and Bangladesh supposed to be in an excellent in a way. But the way you're treating Bangladeshis and Bangladesh look like you're treating your extreme enemy. But we don't expect from you. You got to fix your problem. If you do not do that, trust me, you cannot control Bangladesh. You cannot cage the new generation. They were waking up. They know what you are doing in Bangladesh. And it has a consequence, the violent consequence you cannot even face. And don't threat us, because we're not depending on India's support from everything. We can't eat onions. There are many countries around the world who sell onions. They're eagerly waiting for Bangladeshi people. And the government, they can go and bring onions over there. And the rices too, everything. And your 7 sisters surround Bangladesh, surrounded by your 7 sisters. So don't forget that, okay? Don't threat us. There are many options that we have. If we can use properly, we have a good government in place. It's going to be a big pain for you. So don't threat us, okay? And don't forget that almost 1 million people working in Bangladesh, Indian people. And Bangladesh is the second remittance center for India. Don't forget that. Over
1.5 billion US dollar to earn from Bangladesh. It's not free. If we do not visit India, your hospitals and hospital beds will be emptied and no one will be there. And they will be ended up, closing everything. So don't threat us, okay? We don't need India. You need Bangladesh. If become the prime minister, I can prove it within a year that you need us. We don't need you. But above all, you're our neighbor. We want you to be fair with us. You are a big country, big economy. But don't treat us like a servant. It's over right now. And fake propaganda and misinformation about Bangladesh is in Bangladesh. Not gonna work. It didn't work in Palestine by Western medias, by Israeli authority. It failed. It exposed. And you will be exposed too. It already started to expose. And you see the hatred from the new generation of Bangladesh. It should be concern for you. Because if you do not take into consideration or account, bad days ahead of you, Indian authority. I'm telling you today. And Indian High Commission, be aware of what you are doing in Bangladesh. You putting so many rose agents at Indian High Commission in Bangladesh and carrying out atrocities over our politicians. Stop this one. ষড়যন্ত্র নিপাত যাক এবং এদের সহযোগীরা নিপাত যাক। বাংলাদেশের মানুষ মুক্তি পাক। আসসালামু আলাইকুম।